সবুজ গ্রামীণ চাদরে আবৃত বাংলাদেশের এক সহজিয়া জনপদের নাম কুষ্টিয়া মেহেরপুর গাংনী মুজিবনগর। এই অঞ্চলের নিভৃত বিধ্বস্ত বিপন্ন আবার সংগ্রামী লড়াকু মানবিক মানুষদের আখ্যান রচনায় মগ্ন কথাসাহিত্যিক রফিকুর রশিদ। আমি যেমন করে আমার চারপাশের মানুষকে দেখি, মানুষের জীবনকে দেখি, জীবনের পরিবেশকে দেখি, জীবনের সংকটগুলোকে দেখি, সেগুলোকে আমি কবিতা অপেক্ষা গল্পের ভেতরেই অনায়াসে এঁকে তুলতে পারি বলে আমার কাছে মনে হয়েছে। মুক্তিযুদ্ধকে একটি ভিন্ন মাত্রায় খুব কাছে থেকে দেখবার সুযোগ আমার হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আমার গল্প লেখা হয়েছে একাধিক। রফিকুর রশিদ বহুমাত্রিক কথক। তিনি গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, সৃজনের কারুকার্যে নিজেকে সবখানে ছড়িয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ কথাশিল্পী রফিকুর রশিদের লেখার প্রধান অনুষঙ্গ। ছোটদের জন্য লিখেছেন দুহাতে, অর্জন করেছেন বহু পুরস্কার। আমাদের এত কালের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসলকে আমাদের হাত থেকে সরিয়ে নিচ্ছে, লুট করে নিচ্ছে, সেই সমস্ত চিত্র আমি এঁকেছি। প্রগতিশীল মনন চৈতন্যে নিবেদিত প্রখর মেধাবী কথাকার রফিকুর রশিদ আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি। যদি দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি অনুষ্ঠান পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমার সঙ্গে আছেন এক অসামান্য কথাশিল্পী, জীবনবাদী কথাশিল্পী রফিকুর রশিদ, এবং সঙ্গে আছেন বরাবরের মতো শাহজাহান আহমেদ বিকাশ। তিনি ছবি আঁকবেন। রফিকুর রশিদ, যখন রফিকুর রশিদের সঙ্গে কথা বলবো সেই ফাঁকে তিনি ছবি আঁকবেন তার অতুলনীয় হাতে, সুন্দরভাবে, বর্ণাঢ্যভাবে। রফিকুর রশিদ, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি তো এসছেন সেই সুদূর মুজিবনগর থেকে। আপনাকে ধন্যবাদ যে আমার জেলার নাম মেহেরপুর না বলে আমি অহংকার বোধ করি মুজিবনগর থেকে এসেছি, এ কথা শুনলে আপনি সেই কথাটি বলেছেন। বলা হয়ে থাকে যে মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, কিন্তু আমার মনে হয় চেতনাগতভাবে মেহেরপুর হচ্ছে বাংলাদেশের বড় জেলা। এই কারণে যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার যে সূর্য সে উদিত হয়েছিল মুজিবনগর মেহেরপুরের আম্রকানন থেকে, যেটা অস্তমিত হয়েছিল আরাক আম্রকাননে পলাশীতে। তো সুতরাং আমি তো মনে করি চেতনাগত দিক থেকে 7.5 কোটি মানুষ, এখন 16 কোটি মানুষের চেতনার জায়গা থেকে মুজিবনগর বা মেহেরপুর জেলা অনেক বড় জেলা। সেই জেলার মানুষ আপনাকে শিল্পবাড়িতে আজকে পেয়ে সত্যি খুব আনন্দিত এবং আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শিল্পবাড়ি কর্তৃপক্ষকে, জিটিভি কর্তৃপক্ষকে এবং আপনাকে মুজিবনগর সম্পর্কে আপনি যেভাবে মূল্যায়ন করলেন, এই মূল্যায়নটুকুর জন্য আমি মুজিবনগরবাসীর পক্ষ থেকে, মেহেরপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গোটা দেশের মানুষ যদি মুজিবনগরকে তীর্থকেন্দ্র হিসেবে বিবেচনা করত, ইতিহাস যে মুকুট পরিয়েছে মুজিবনগরের মাথায়, সেই মুকুটের দিকে ফিরে তাকাতো, তাহলে আমরা মুজিবনগরবাসী ধন্য হতাম। একদিন মুজিবনগর ছিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী, আজ রাজধানী তার রাজধানীতেই ফিরে এসেছে। কিন্তু মুজিবনগরকে তার প্রাপ্য সম্মানের জায়গা থেকে দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। এটা দেখতে হবে, একজন বাঙালি হিসাবে সম্মানটা আমাদের পেতেই হবে বা দিতেই হবে। এই কারণে বলি যে দেখুন, বলা হতো অস্থায়ী সরকার, কিন্তু এখন বলা হচ্ছে মুজিবনগরের প্রথম সরকার, পৃথিবীর মানচিত্রে প্রথম স্বাধীন সরকার বাঙালির জন্য। যে সরকার আমাদের দখলদার বাহিনীকে হটিয়ে দেশকে মুক্ত করছে, স্বাধীন করেছে, সেই সরকার আমাদের প্রথম সরকার। যেহেতু আপনার কথা শিল্পী, কথা দিয়ে আপনি শুরু করেছেন, আপনার অজস্র গল্প এবং উপন্যাস আছে। আপনার একটি উপন্যাস দিয়ে আপনার সঙ্গে কথার সূত্রপাত করতে চাই, কথার জানালা খুলতে চাই। সেটি হচ্ছে উপন্যাসের নাম নিষিদ্ধ সুবাস। সুবাস, ফুলের গন্ধ বলেন, কোনো শরীরের গন্ধ বলেন, নারী বা পুরুষের, সে তো মথিত গন্ধ। সেটা নিষিদ্ধ হবে কেন? কেন আপনি এই নিষিদ্ধ সুবাসের ভিতরে কোন আখ্যান রচনা করতে চেয়েছিলেন? দেখুন, আপনার সাথে একমত। সুবাস সবার জন্যই উন্মুক্ত, সবার জন্যই সুবাস সুবাসিত, নিশ্চয়ই। কিন্তু এই উপন্যাসটি আমি রচনা করেছিলাম আমাদের মফস্বল শহরে
একদল সংস্কৃতি কর্মী তাদের একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করে। সেই সাংস্কৃতিক সংগঠনে কবিতা আবৃত্তি হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাট্যানুষ্ঠান হয়, সেইখানে ছোটদের জন্য লিটল ম্যাগ প্রকাশিত হয়। এই সব কার্যক্রম করতে গিয়ে তারা একে অপরের সাথে সম্পর্কিত হয়ে পড়ে। সামাজিক সম্পর্ককে অতিক্রম করে মানবিক সম্পর্ক আরও উঁচুতে পৌঁছে যায়, নারী পুরুষের সম্পর্ক, এমনকি নারী পুরুষের সম্পর্ক। এই উপন্যাসে নারী এবং পুরুষ আছে, সঙ্গত কারণেই নায়ক এবং নায়িকা আছে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে তাদের পারস্পরিক সামাজিক বিশ্বাসের জায়গা থেকে তারা মামা ভাগ্নের সম্পর্ক আছে। আসলে রক্তীয় কোনো সম্পর্ক নেই। একটি মেয়ে ভারী লড়াই করে বড় হয়েছে। তার বাবা ছিলেন দর্জি, তারা 3 বোন, সেই বড়। সে এনজিওতে কাজ করে, এদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সে যুদ্ধ হিসেবে গ্রহণ করে। এই যুদ্ধে সবচেয়ে উৎসাহ যে যোগায় সে তার মামা, তাকে তার মামা বলে ডাকে। কিন্তু মামাও তো পুরুষ, আর ভাগ্নেও তো নারী। নারী তাদের একটা বয়সের ব্যবধানও আছে বটে, কিন্তু তাদের সাংস্কৃতিক চেতনার ঐক্য এমন একটি জায়গায় এনে বেঁধেছে যে জায়গাটি মীমাংসিত হওয়া আজকের দিনে এই সমাজের প্রেক্ষাপটে সহজ নয়। তাই ওটিকে নিষিদ্ধ মনে করতে পারেন কেউ কেউ। আমি অবশ্য ব্যক্তিগতভাবে সুভাষকে সুভাষ বলেই দেখি, কিন্তু নিষিদ্ধ সুভাষ বলতে আমি প্রচলিত বিবেচনাবোধ থেকে এই নিষিদ্ধ সম্পর্কের জায়গাটিকে দেখাতে চেয়েছি, কিন্তু নিষিদ্ধ নয়, সম্পর্ক সেটাকে অতিক্রম করেছে। আমি আপনাকে স্যালুট করি এই জায়গা থেকে যে আপনি সেই মফস্বল থেকে লড়াই, আমি এটা একটি লড়াই হিসেবে দেখি। আপনি যে লড়াই করে করে গল্প উপন্যাস লিখে লিখে এবং এমন একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। এই যে লড়াইটা আপনার, এই লড়াইটা আপনি কোথায় পেলেন? শক্তিটা কিভাবে আপনি অর্জন করলেন? আপনি থেমে থাকেননি কেন? নিশ্চয়ই ঢাকা শহর আপনার জন্য জায়গা খুলে রাখে নাই। আপনি জায়গাটা কিভাবে দখল করলেন? আচ্ছা, আমরা যদি শুরুতেই মফস্বল শব্দটির একটি সদর্থক শব্দ প্রতিশব্দ হিসেবে নেই, প্রান্তিক। ঢাকা তো আমাদের কেন্দ্র, কেন্দ্র। এই কেন্দ্রের চতুর্দিকে বহু প্রান্ত ছড়িয়ে রয়েছে। আমি আছি মেহেরপুরে, আরেকজন আছে দিনাজপুরে, আরেকজন আছে কক্সবাজারে, আরেকজন আছে ভোলায়, বরিশালে। তো বিভিন্ন প্রান্তে আমরা যারা রয়েছে এবং প্রান্ত থেকে কেন্দ্র অভিমুখী দৃষ্টি রেখে শিল্প চর্চা করছি, সাহিত্য চর্চা করছি, তাদেরকে বরং প্রান্তিক শব্দটি ব্যবহার করলে আমার জন্য মনে হয়, আপনি যে জায়গায় মফস্বল শব্দটিকে নেগেটিভ অর্থে নিচ্ছিলেন, আমরা সেটা না নিয়ে বলতে পারি যে একটা শুনতে ভালো লাগে হয়তো প্রান্তিক শব্দটা একটা নেগেটিভের জায়গা থেকে একটু পজিটিভ জায়গায় চলে আসে। আর সাহসের কথা যেটা বললেন, আমার শৈশব, জন্ম, বেড়ে ওঠা সবই ওই প্রান্তিক শহর মেহেরপুর এবং তারই সন্নিকটস্থ একটি গ্রাম গানাডোব, সেখানে। অতঃপর ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম। সেইখানে গিয়ে সহসা আমার খুলিয়া গেল গো সব বাঁধ। গিয়ে দেখি বরেণ্য কথাশিল্পী হাসান আজিজুল হক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেখি কবি আবু বকর সিদ্দিক আমার ক্লাস ঘরের শিক্ষক। দেখি কবি জুলফিকার মতিন আমাকে পড়াতে বসছেন। দেখি কবি আতাউর রহমান আমার সামনে বক্তৃতা করছেন। কি যে ভালো লাগে। লেখালেখি শুরুটা আমি করেছিলাম গ্রাম থেকেই। শুরুটা করেছিলাম ইন্টারমিডিয়েটে পড়বার কালে আমার মেহেরপুর কলেজের ছাত্র জীবন থেকেই। লিখতাম, অজস্র কবিতা লিখতাম। আজকে কথাশিল্পী বলছেন, কবিতা দিয়েই আরও সব বাঙালি লেখকদের মতোই যাত্রা শুরু করেছিলাম। আমার প্রিয় শিক্ষক আনসারুল হক স্যার ছিলেন, তিনি প্রায়শ প্রতিদিন 10টা করে কবিতা দেখতেন আর বলতেন, বাহ হচ্ছে, এতদিনে বুঝি কিচ্ছু হয়নি। স্যার উৎসাহ দিয়েছেন, আমার ভেতরে শক্তি জুগিয়েছেন। আপনি রাজশাহীর কথা বলছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বর, সেই স্মৃতির কথা আরেকটু বলুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাকে কেবল কাগজে সার্টিফিকেট দিয়েছে তাই নয়, বলতে পারেন আমার সাহিত্যিক হয়ে ওঠা, আমার ভেতরের আর একজন রফিকুর রশিদকে নির্মাণ করবার ক্ষেত্রে ওই মতিহার চত্বর অপরিসীম অবদান রেখেছে। আমার শিক্ষকের কথা বলেছি, আমার প্রিয় সতীর্থ অনেকে আছেন, বন্ধু আছেন, বান্ধবী আছেন, তাদের অনেকের ভালোবাসা, অনেকের প্রীতি, অনেকের সহযোগিতা, অনেকের উৎসাহ আমার ভেতর থেকে নতুন আর এক রফিকুর রশিদকে জেগে উঠতে সহযোগিতা করেছে। আমার প্রথম কিশোর গল্পে যখন এলাম, দুঃসময় নামে একটি কিশোর গল্প আমি লিখেছিলাম। আমার যদ্দূর মনে পড়ে 1976 অথবা 77 সালে রাজশাহী থেকে তখন একটি দৈনিক পত্রিকা বেরোতো, দৈনিক বার্তা নামে। এদের
এই পত্রিকার কিশোরদের পাতায়, ছোটদের পাতায় এই গল্পটি ছাপা হয়েছে। তো সেই দুঃসময় নামের কিশোর গল্প দিয়েই গল্পের যাত্রা শুরু, তারপরে বড়দের জন্য অনেক লিখেছি। তো এই একটু জানতে চাই, কবিতা থেকে গদ্যে টার্ন করলেন কেন, বা এর পেছনে কোনো গল্প আছে কিনা? কবিতা যেন আমার প্রথম পক্ষের প্রথম ভালোবাসা, তারপরে দ্বিতীয় ভালোবাসার জায়গাটি তৈরি হয়েছে কথা সাহিত্যে, কথা শিল্পে। আর সেটা বলতে পারেন আমার কাছে এই ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে উঠল ক্রমশ। আমার চারপাশে যে যে দারিদ্র্যক্লিষ্ট, কুসংস্কারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করা মানুষগুলোকে দেখেছিলাম, সেই মানুষের জীবনের কথা কবিতায় বলার চেয়ে আমার কাছে মনে হলো গদ্যে বলা অনেক বেশি সুন্দর হবে, সার্থক হবে। সে কারণেই গল্প লিখতে শুরু করা। তো এটা কি চেতনে না অবচেতনে? দুয়ের মিশ্রণে বলতে পারেন। আপনি লক্ষ্য করে থাকবেন আমার গল্পে কিন্তু নগর জীবনের ছায়া খুব কম, পল্লী জীবনের ছায়া। মাঝে মধ্যে অনেকে এরকম অভিযোগও করেন সে পল্লী যশোর, কুষ্টিয়া, খুলনা অঞ্চলের পল্লী, বরিশালের পল্লী না, চট্টগ্রামের পল্লী না। দেশ আমাদের ছোট বটে, কিন্তু এরই মধ্যে অসংখ্য বৈচিত্র্য আছে। আমাদের ভাষার বৈচিত্র্য আছে, আমাদের জীবনযাপনের বৈচিত্র্য আছে। তো আমি যে জীবনটাকে চিনেছি, যে ভাষা ভঙ্গিকে চিনেছি, আমার এলাকার একটা মাঠের চাষা যে ভাষায় আর একজন চাষিকে ডেকে ওঠে ভাই বলে, আমি সেটা শিখেছি, সেটা দেখেছি, সেটা এঁকেছি আমার লেখায়। হ্যাঁ, সেজন্য একটা অভিযোগ ঠিক বলবো না, মানে এক ধরনের আমার বন্ধুদের সঙ্গে কিংবা ঢাকায় যখন আপনাকে নিয়ে কথা হয় তখন বলা হয় যে রফিকুর রশীদ হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, গাংনী, মুজিবনগর ওই অঞ্চলের মানুষের জীবনযাপন নিয়ে লেখেন। আধুনিক জীবন থেকে তিনি একটু বিচ্ছিন্ন, নগর জীবনের যে উত্থান পতন টানাপোড়েন আছে সে তার সেই বিচিত্র ভুবনটা রফিকুর রশীদের গল্পে বা উপন্যাসে নেই। এই অভিযোগটা আপনি কিভাবে নেবেন? আমি কিন্তু অভিযোগটির সাথে প্রথমে একমত পোষণ করব। আমি যা চিনি না, আমি যা দেখিনি, আমি যা স্বাদ পাইনি, তা নিয়ে কল্পনা করে করে আঁকতে চাইনি। আমি ওই যে শুরুতে বলছিলাম আমার চারপাশের মানুষকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমার গল্প নিয়ে আপনি কথা বললেন, ওই যে হাটের ভেতরে চাল কুড়িয়ে খাওয়া লোকটিকে আমি বাস্তবেই দেখেছি। যে ওই হাটের পাশেই আমার বাড়ি। এই গল্পটির নাম হচ্ছে প্রতিপক্ষ, নইমুদ্দিন এবং নুরুল, পিতা নইমুদ্দিন, পুত্র নুরুল। এই গল্পটা একটু বলুন। আবার এই গল্পে এলেন, এখানে তো একটি ক্ষুধা আছে, আপনি লক্ষ্য করেছেন? ক্ষুধা একটি পিতাকে পুত্রের মুখোমুখি দাঁড় করিয়েছে, একটি পুত্রকে পিতার মুখোমুখি দাঁড় করেছে। আষাঢ় শ্রাবণ দিনে আমাদের ওই এলাকার মানুষের কাজ থাকতো না, কৃষি কাজ থাকতো না, এখনকার দিনে থাকে অবশ্য। ফলে ক্ষুধার জ্বালায় মানুষ চুরি করে খেয়েছে, গাছের কাঁঠাল পেড়ে খেয়েছে, আমি নিজে চোখে দেখেছি। আবার বিচারপতিরা, সমাজপতিরা নির্মম শাস্তি দিয়েছে তাদেরকে। সে দৃশ্য ভোলা যায় না। তো যাই হোক, এই সব দৃশ্য দেখতে দেখতেই তো আমার বেড়ে ওঠা, এই ক্ষুধার চিত্র দেখেই তো আমার বেড়ে ওঠা। ফলে ক্ষুধার গল্পই তো আমি লিখবো। আমি তো দেখেছি একটি পিতা হাটের ভেতরে চাল কুড়িয়ে খাচ্ছে, ময়দার পাহাড় সাজানো আছে, তার গায়ে হাত দিয়ে বলছে কি সাদা ফকফকে গো, বকের মতো নাচছে। সেই আটাও এক মুঠো কাঁচা খেয়ে নিচ্ছে। একজন পিতাকে এভাবে ক্ষুধা নিবারণের চেষ্টা আমি করতে দেখেছি। আবার লক্ষ্য করেছি পুত্রের আবার এতে ইজ্জত যায়। তার বাবা ভিক্ষে করে খাচ্ছে, তার বাবা চুরি করে খাচ্ছে, বাবাকে হাট থেকে আগে আগে সরিয়ে দিতে চায়। নুরুল সেই রকম একটি বাস্তব চরিত্র। নুরুল, ক্ষুধা তার নেই, নিশ্চয়ই আছে। সেই নুরুলও কিন্তু কাঁচা ঢেঁড়সের, যেন বা ঢেঁড়স সে কিনবে 2 কেজি, আসলে কিনবে না, এ তার ছল, সমর্থই নেই। ওই করেই সে 2টো ঢেঁড়স খেয়ে তার ক্ষুধা নিবৃত্ত করছে। আমি এসব ক্ষুধার দৃশ্য খুব কাছে থেকে দেখেছি। আমি নগর জীবনেও ক্ষুধা আছে মানি, কিন্তু নগর জীবনকে আমার এতটা কাছে থেকে দেখা হয়ে ওঠে। যেহেতু ক্ষুধার প্রসঙ্গে এলো, আপনার আরেকটি গল্প আছে ক্ষুধাতীত। চমৎকার, এই গল্পটি আমার প্রিয় গল্প। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই যে দুটো গল্পের মধ্যে ক্ষুধা, এই ক্ষুধার একটা পার্থক্য আছে, রকম ফের আছে। ক্ষুধার যে বিচিত্র বিন্যাস এবং ক্ষুধার যে বিচিত্র অনুভূতি, পরস্পর বিরোধী দুটো ক্ষুধার প্রসঙ্গ আছে আপনার এই গল্পে, বিশেষ করে প্রতিপক্ষ এবং ক্ষুধাতীত। ক্ষুধাতীত গল্পটা একটা অসাধারণ বিন্যাস আছে। বলুন তো এই আখ্যানটা কিভাবে আপনি রচনা করলেন? এইখানে ক্ষুধার চেয়ে সত্য কিছু নাই ভাই, এই কথা মানতেই হবে। এর চেয়ে বড় সত্য আর কিছু। ক্ষুধা হচ্ছে প্রথম প্রেম, ক্ষুধা হচ্ছে প্রথম প্রেম, প্রথম দাবি, প্রথম লড়াই। এখানে এক সখিনা বানু, এক গ্রামের অতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষটি তার শৈশব থেকে, কৈশোর থেকে মিয়া বাড়িতে কাজ করে খায়। মিয়া বাড়িতেই বেড়ে উঠেছে। বাড়ন্ত শরীর যখন অন্য ক্ষুধা
ততটা বুঝে উঠবার আগেই তাকে শরীরের খাজনাও দিতে হয়েছে মিয়াবাড়িতে। এই খাজনার দায় সখিনাকেই টানতে হয়েছে, বিতাড়িত হতে হয়েছে, বিতাড়িত হয়েছে ওই পরিবার থেকে। সন্তান হয়েছে বাইরে তারপরে গিয়ে। নতুন করে আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, আবার সন্তানাদি হয়েছে, কিন্তু ক্ষুধা তাকে ছাড়েনি। আবারও তাকে, তার ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, তারা খেতে দেয় না, শুধু খাবার জন্যই আবার মিয়াবাড়িতেই তাকে কাজ করতে হয়। দীর্ঘ 30-40 বছর পরে ঢাকা শহর থেকে মিয়াবাড়ির মেয়ে মনোয়ারা গ্রামে ফিরে এসে, ওর ভাইয়ের মৃত্যু উপলক্ষে গ্রামে ফিরেছিল, দেখে সখিনা তারই সমবয়সী, একসাথে খেলাধুলাও করেছে, কাজের মেয়ে ছিল বটে। সেই সখিনাকে বলল, সখী তুই এখনো এই ঝি চাকরের কাজ করে খাস? সখিনা বলল, ক্ষুধা বুবু, ক্ষুধা যে। মনোয়ারা বেগমের ক্ষুধা নেই, চল তোকে ঢাকায় নিয়ে যাই। চল তোকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় আমি যে কাজ করতে পারবো, তোকে কাজ করতে হবে না। ঢাকায় নিয়ে এসে মনোয়ারা বেগম তাকে বলল, তোর যা ইচ্ছে খাবি, যে সুরম্য ভবন, হ্যাঁ, চাকচিক্যময় ভবন, এবং খাওয়ার কোনো অভাব নেই, পড়ার কোনো অভাব নেই, তুই এই নতুন জীবন পেলি, ভুলে যা তোর পেছনের ইতিহাস, এখন থেকে তোর আর কোনো ক্ষুধা থাকবে না। একদিন সখিনা বানুই আবিষ্কার করে ক্ষুধা মনোয়ারা বেগমের অন্তরেও আছে। কিসের ক্ষুধা? মনোয়ারা বেগমের এক ছেলে, 2 মেয়ে, একজন কানাডায় থাকে, একজন আমেরিকায় থাকে, মেয়েরা, ছেলেটা সুইডেনে থাকে। মাতৃত্বের হাহাকার, মাতৃত্বের হাহাকার, মাতৃত্বের মাতৃত্বের তৃষ্ণা, মাতৃত্বের ক্ষুধা। তারা বলছে তোমাকে এবার গিয়েই নিয়ে আসবো মা। মায়ের যাওয়া হয় না। সখিনার মনে পড়ে যায় গ্রামে যে তারও সন্তান সন্ততি আছে, নাতিপুতি আছে। এত সুখ, এত খাদ্য, এত একসাথে 1 ডজন শাড়ি কিনে দেওয়া, সব মিথ্যে হয়ে যায় একদিন সখিনা বানুর। রাতে ঘুম আসে না, দুগ্ধ ফেনিল বিছানা ছেড়ে সে মেঝেতে শয়, শরীর ঠান্ডা হয় না, উত্তেজনায় উঠে আসে। একটা একটা করে গেট খুলতে খুলতে শেষ গেটে এসে বড় কলাপসিবল গেটের তালাটি সে খুলতে পারে না, ওখানেই বসে পড়ে। সে মুক্তি চায়। এই জায়গা থেকে তার নতুন ক্ষুধা তাকে টানছে। সে ক্ষুধা পেটের ক্ষুধার চেয়েও অন্য আর এক ক্ষুধা। আমি সেই চিত্রটা দেখাতে চেয়েছিলাম ক্ষুধাতীত গল্পে। হিসাবউদ্দিনের মানশঙ্খ আপনার আরেকটি গল্প। বিশেষ করে যখন আমি এই গল্পটা পড়ি এবং যখন আপনি নামটার, ক্যারেক্টারটার নাম রাখেন হিসাব উদ্দিন, অর্থাৎ হিসাব মেলাতে চায় কিন্তু মেলাতে পারে না। আসলে কেন মানুষের হিসাবউদ্দিনদের হিসাব মেলে না বলেন তো? হিসাবউদ্দিনের পেশাগত পরিচয়ে লক্ষ্য করে থাকবেন, একটা ব্যাংকের টাকা গোনার কাজ, হিসাব মেলানোর কাজ। হিসাবউদ্দিন বেড়ে উঠেছে গ্রামে। ওর বাবা ছিলেন খুবই সাধারণ মানুষ, হাটে হাটে পান বিক্রি করতেন, ঝুড়িতে করে পান সাজিয়ে বিক্রি করে বেড়াতেন। হিসাবউদ্দিনের ছোটবেলা থেকে টাকা গোনার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। সে গ্রাম্য বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো দোকানের ভেতরে দোকানদার সন্ধ্যার পর একে একে নোটগুলো সাজাচ্ছে, ছবিওয়ালা দিক একদিকে, অন্যদিকে আর এক দিক নিয়ে এই টাকা গুনছে। তার ভেতরে একটা স্বপ্ন তৈরি হয়। সে তো কখনো টাকা গোনার দৃশ্য দেখেনি। বাড়ি ফিরে ওর বাবা ওকে বলতো, পান বিক্রি করে কয় টাকা হয়, সেই টাকাটাই সামনে দিয়ে বলতো, একটু গুনে দে তো বাবা। ছেলে স্কুলে পড়ে, একটু শিক্ষিত হচ্ছে, ছেলে টাকা গুনে দেবে। আহা, আধুলিয়ার সিকির পাহাড় গড়ে তুলতো, ধাক্কা দিয়ে ভেঙে দিত, ভারী আনন্দ পেত। এইসব করতে করতে একদিন সে ইন্টারমিডিয়েট পাশ করবার পরে চাকরির ইন্টারভিউ দিয়েই খুব লাকিলি সে ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট হয়ে যায়। এভাবে জীবন যাপন করে নিজের সন্তান সন্ততি হয়। বাবা মারা যান বলবো না, শহীদ হন, অনিবার্যভাবে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হন, তাকে পাকিস্তানের। এই কথাটি আমি গল্পে কিন্তু শুরুতে কোথাও বলি না, বলেন। বলেছি যখন সে এই হিসাবউদ্দিন যখন রিটায়ারমেন্টে গেছে, বেশ কিছু টাকা একযোগে পাচ্ছে, তার সন্তানরা হিসাবে বসেছে কে কত টাকা ভাগ পাবে, কিভাবে নেবে, কিভাবে, কার কার স্বপ্নবান বাপার টাকা দিয়ে হবে। হ্যাঁ, এমনকি ও হিসাবউদ্দিনের একটি অবিবাহিত মেয়ে রয়েছে, সেই মেয়েটির বিয়ের খরচ কিভাবে জুটবে, এখান থেকে কতটুকু রাখতে হবে, সেসব নিয়েও কথা ওঠে। মেয়েটি আবার একটু অভিমানও করে যে তার জন্য ভাইরা কেউ ভাবছে না। যাই হোক, টাকা পয়সার ভাগ বাটোয়ারার এই দৃশ্য থেকে হিসাবউদ্দিন বেরিয়ে আসে। কোথায় দাঁড়ায়? পিতার কবরের কাছে। উঠোনের এক প্রান্তে পিতার কবর অবহেলায় পড়ে আছে, সেই কবরের কাছে দাঁড়িয়ে আছে। হিসাবউদ্দিনকে ভোরবেলায় খুঁজে পায় সন্তানেরা, এখানে কেন? অতঃপর ভোরবেলায় সন্তানদের জানান, তোমরা টাকা পয়সা সব নিও, আমার জন্য নয়, আমার পিতার জন্য, এই পিতার কবরটিকে বাঁধানোর জন্য কিছু টাকা দিও। কেন? এতটা পিতার প্রতি শ্রদ্ধা,
পিতার প্রতি যে কোনো সন্তানেরই শ্রদ্ধা থাকে, থাকবে কিন্তু অনিবার্যভাবে। এতদিন পরে হিসাবউদ্দিনের মনে পড়ে যায় পান বিক্রেতা পিতা ৭১-এ শহীদ হয়েছিল, রাজাকাররা ধরে নিয়ে গেছিল, পাকিস্তানি সৈন্যরা গুলি করে হত্যা করেছিল। কি অপরাধ ছিল কিশোর হিসাবউদ্দিন তা আজও মেলাতে পারেনি হিসাব। কিন্তু জেনেছে তার বাবার পানের ঝুড়ির ভেতরে গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেড তো অস্ত্র। বাবা কি মুক্তিযোদ্ধা ছিলেন? না, তার নামে যোদ্ধার সার্টিফিকেট বরাদ্দ হয়নি, মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় কোনো সম্মান সুযোগ সুবিধা কিছুই সে পায়নি। কিন্তু হিসাবউদ্দিন তার হিসাবের মান শঙ্খ মেলাতে চায় শহীদ পিতা, মুক্তিযোদ্ধা পিতা, তার পিতাকে, ফরজ আলীকে শেষ সম্মান জানাতে চায় এই কবরটুকু বাঁধিয়ে দিয়ে। আপনার গল্পের যে ক্যারেক্টার হিসাবউদ্দিন, সে যথার্থ হিসাবটা মিলিয়েছে বলে আমি মনে করি এই জায়গায় এসে। বিকাশ ভাই, রফিকুর রশিদের কথা শুনলেন এবং আপনি তাকে আঁকছেন। কথা শুনতে শুনতে রফিকুর রশিদ অনুভবের ভেতরতে আপনি কতটুকু আঁকলেন? আমি রফিকুর রশিদ ওনার যে কথাগুলো শুনছি সেই কথাগুলি আসলে আঁকার চেষ্টা করছিলাম। এর বেশি আসলে কিছু না। এর মধ্যে যদি তার মতো কিছুটা হয়ে যায় এটা হয়তো বাড়তি পাওনা হবে, তবে আমি আসলে তাকেই অনুভব করছি এবং তাকে যেভাবে ধারণ করছি সেটাকে আমি তুলে আনার চেষ্টা করছি এই সময়ের মধ্যে। রফিকুর রশিদ, আপনার আরেকটি গল্প আছে, আমি বলি একটু অসামান্য গল্প আমার পাঠ করা। আপনার তো অনেক গল্প পাঠ করেছে, একটু মতিজানের মেয়ে একটা গল্প আছে। যে গল্পটার যে মেয়েটি হচ্ছে একটি বিবস্ত্র মেয়ে, উলঙ্গ মেয়ে, এবং সে পাশবিকতার শিকার, এবং সে পাট খেতে পড়ে আছে। অজস্র মানুষ দেখছে, টিটকারি মারছে, নানা রকমের মতো ফানুস উড়াচ্ছে গল্পের। কেউ কোনো পরিচয় জানে না, কিন্তু হঠাৎ এক নারী মতিজান এসে বলছে, এটাই আমার মেয়ে। এই মতিজানকে এবং এই মেয়েটি বা কে? এই মতিজান। আপনার এই প্রশ্নের উত্তরটা নেব ছোট্ট বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি অনুষ্ঠান। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সঙ্গে, থাকুন রফিকুর রশিদের সঙ্গে। শুধু দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। সঙ্গে আছেন রফিকুর রশিদ, সঙ্গে আছেন শাহজাহান আহমেদ বিকাশ। রফিকুর রশিদ, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, মতিজান এবং মতিজানের সেই মেয়েটি, এরা কারা, কোত্থেকে এসেছে আপনার গল্পে? আমি তো এক অর্থে বলি এই মতিজান হচ্ছেন বাংলাদেশেরই অন্য নাম, আমার মায়ের নাম, মাতৃভূমির নাম। এখানে একটি ধর্ষিতা মেয়ে, বিবস্ত্র মেয়ে, পাট খেতে কাজলা নদীর পাড়ে পড়ে আছে। নাম নেই, পরিচয় নেই, তার ধর্ম পরিচয় কেউ জানে না, তার জানাজা করা হবে কিনা তা নিয়েও মৌলানা সাহেব বিতর্ক তুলছেন। এই গ্রামে এইরকম কোনো মেয়ের কেউ কখনো দেখেছে বলে মনেও করতে পারছে না। তখন একজন মা তার মাতৃত্বের চাদর দিয়ে ঢেকে দিয়েছে সমস্ত প্রশ্নের উত্তর, বলেছে আমার মেয়ে। মতিজানের মেয়ে এরকম কোনো মেয়ে ছিল তা কেউ স্মরণ করতে পারে না, কিন্তু মতিজানের তো একটি পরিচয় আছে। রাইট। মতিজানের মেয়ে যদি হয় তাহলে মতিজানের ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার করা যাবে নিশ্চয়ই। কাজেই তোমরা যেসব বিতর্ক করছো, এই কৌতূহলী কুৎসিত বিতর্কে মেতে উঠেছে যে জনতা, তাদের একটি চপেটা ঘাত দিয়ে দিল এই মতিজানের মেয়ে, এই মতিজান, যে ও মেয়ে আমার, সুতরাং এর সৎকার হতে হবে। সৎকার হতে হবে। এই সৎকার, এই তাহলে মতিজান হয়ে ওঠে একটা নিরাভরণ মেয়ে, এর নারী মাত্র, কিন্তু সমগ্র বাংলাদেশ হয়ে ওঠে, পৃথিবীর মানচিত্র হয়ে ওঠে মাতৃত্বের। সেই আমি এই মাতৃত্বের ছবিটাই আঁকতে চেয়েছিলাম ওখানে, কেবল ওই বিভৎসতার ছবি নয়, একটি মায়ের মমত্বের ছবি আঁকতে চেয়েছিলাম এখানে। আপনি তো অনেক গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। আপনার একটা অন্যতম উপন্যাস আছে দাঁড়াবার সময়, আমার সবচেয়ে প্রিয় উপন্যাস। দাঁড়াবার সময় আমার যতটুকু পটভূমিটা আমি জানি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হওয়ার পর যে রাজনৈতিক বিপর্যয় এবং অন্ধকার নেমে এসেছিল, এবং সেই সময়ের যে ঘটনাচক্র, কালো ঘটনাচক্র, আপনি সেই সব ধারণ করে আমাদের একটি সাহস যোগাতে চেয়েছেন, দাঁড়ানোর সময় দিতে চেয়েছেন আপনার উপন্যাসে। উপন্যাসের আখ্যানটা একটু বলবেন? আমার এই উপন্যাস মুক্তিযুদ্ধের উপন্যাস বলতে পারেন, রাজনৈতিক উপন্যাস বলতে পারেন। এই উপন্যাসের শুরুটা আমি করেছি 1971 সালে 16ই ডিসেম্বর থেকে, যখন পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটল। এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াবে এখন, এই 16ই ডিসেম্বর থেকে। কিন্তু নিজের পায়ে দাঁড়াবার এই সময়টিকে আমরা দেখলাম স্বাধীনতার অব্যবহিত পরেই একদল মানুষ আমাদের এই দাঁড়াবার সময়টিকে বিপন্ন করে তুলল, বিপর্যস্ত করে দিতে চাইল।
একদল মানুষ আমি বললাম, তাদের আবার চেহারা ভিন্ন ভিন্ন। প্রথমেই বলি, তদানীন্তন সরকারি দলেরও কিছু ব্যর্থতা ছিল। নিশ্চয়ই। সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে দেখা গেছে আমাদের ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো তারাও মুখোশের আড়াল থেকে মুখ বের করে ফনা দিতে চাইছে। একদল রাজনীতিবিদ ছিলেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, বরং দুই কুকুরের লড়াই বলে ঘেন্না করেছেন মুক্তিযুদ্ধকেই। এবার তারাও ওই পরাজিত শক্তির পাশে দাঁড়ালেন। দেখা গেল যে আমাদের অর্জিত স্বাধীনতা, অর্জিত মূল্যবোধ বিপন্ন করে তুলছেন। মানুষের সাধারণ শান্তিপূর্ণ জীবন আর যাপন করা যাচ্ছে না। রাত পোহালেই কোথায় কতটি লাশ পড়ে যাবে সেই ভয়ে আতঙ্কে তটস্থ হয়ে উঠতে হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি সরকারি দল থেকে ভেঙে আরেকটি অংশ বেরিয়ে এসে বলল, আমরা জাসদ ছাত্র ঠিক করি। ভালো, সেটা করবার অধিকার আছে, কিন্তু তারাও গণহত্যায় মেতে উঠল। সব মিলিয়ে আমরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর থেকে, সেই স্বপ্নকে বিনির্মাণের যে সময়টা আমরা পেয়েছিলাম, আমাদের স্বপ্নকে বিনির্মাণ করবার জন্য যে দাঁড়াবার সময়টা আমরা পেয়েছিলাম, এরা সবাই মিলে সেই দাঁড়াবার সময়টাকে বিপন্ন করে তুলল। এবং সর্বশেষ 1975 সালের 15ই আগস্ট তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা শুধু নয়, শিশু রাসেলকে হত্যা শুধু নয়, গর্ভবতী রাসেলের ভাবিদের হত্যা শুধু নয়, আমি বলবো হত্যা করতেই তারা উদ্যত হয়েছিল বাংলাদেশের এতকালের হাজার বছরের স্বপ্নকেই। এই যে বিপর্যস্ত জাতি, আমি এই 16ই ডিসেম্বর 1971 থেকে 1975-এর 15ই আগস্ট, এই সময়কালটার ভেতরের আবেগ, উচ্ছ্বাস, প্রত্যাশা, হতাশা, এই চিত্রটাই এই দাঁড়াবার সময় উপন্যাসে চিত্রিত করতে চেয়েছি। আপনার একটি উপন্যাস হৃদয়ের একুল উকুল, সম্ভবত প্রেমের উপন্যাস। হৃদয়ের একুল এবং উকুল কিভাবে যুক্ত হলো? আমার বিরুদ্ধে কিছু অভিযোগও ওঠে, আমি নাকি প্রেমের গল্পও লিখতে পারি না। হ্যাঁ, এটা আমিও করি। আপনিও করেন। হৃদয়ের একুল উকুল এই উপন্যাসেও আমি মনের কথা বলতে চেয়েছি, হার্দিক প্রেমের কথা বলতে চেয়েছি, আবার সেই সম্পর্কটি শরীর পর্যন্ত গড়াতে পারে সেটাও আমি দেখাতে চেয়েছি। প্রেমের প্রসঙ্গে যখন এলো রফিকুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, প্রেমে পড়েছিলেন না প্রেমে করেছিলেন? হ্যাঁ, প্রেম করেছি তো। হেরেছেন না জিতেছেন? এই প্রশ্নের উত্তর দেওয়া তো আজকে জীবনের মধ্যবেলা পেরিয়ে এসে খুবই কঠিন। জিতেছি তো, তবে প্রেমে কখনো জেতা হয় না, দীর্ঘশ্বাস থেকে যায়ই কিছু। আমি জিতেছি এই অর্থে, যার সাথে চুটিয়ে প্রেম করেছিলাম তাকে সংসার করলাম, ছেলে মেয়ে সব, তার কাছ থেকে প্রাপ্তি আমার অনেক। অপ্রাপ্তি কিছু যে থাকে না, সে কি আমার ভাইয়ের কাছে নেই, সে কি আমার বাবার কাছে নেই, সবার কাছে আছে। এই প্রেমের বাইরে আর কোনো প্রেম কি ছিল আপনার, গোপনে নিভৃতে? রফিকুর রশিদ, যা ছিল গোপনে তা কেন হবে প্রকাশ্যে বলা? হোক না, একটু দেখি না, জানুক না দেশবাসী। দেখুন, প্রেমে পড়ার যে বয়সটি, তা বয়স বয়সের কথা বলা যাবে না, প্রেম তো প্রেম। আচ্ছা, এর কোনো বয়স থাকবে না, চিরদিন নাকি? না, চিরদিন। সেটা ঠিক আছে। আমি বলতে চাইছিলাম যে আমরা গ্রামের মানুষ, একসাথে মেয়েদের সাথে কিন্তু স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু টেরা চোখে তাকাতে হয়েছে, সোজা চোখে তাকানোর মতো দৃঢ়তা আমাদের ভেতরে জেগে ওঠেনি। এখন কি তাকান? ইউনিভার্সিটিতে গিয়ে দেখি যে দিব্যি তাকানো যায়, পাশাপাশি বসে গল্প করা যায়, ক্লাস করা যায়, ওড়না গায়ের উপরে পড়লেও তা নিয়ে বিব্রত হওয়ার কিছু থাকে না। কিন্তু এটা করতে গিয়ে বিব্রত ওড়নাটি কখনো কখনো কাউকে কাউকে বেঁধে ফেলে। যদি বা বেঁধে ফেলে তো ভালো কথা, আর বাঁধতে পারে না, অথচ হৃদয়ে আঁচড় দিয়ে যায়, রক্তাক্ত করে, গোপনে রক্তক্ষরণ হয়, এরকম কিছু ছবি কিন্তু থেকেই যায়। বোধ করি আরও অনেকেরও যেমন আছে, আমারও আছে বই কি, কিন্তু কথাটা প্রকাশ্যে বলতে যে সাহস দরকার, তার খুব অভাব বোধ করছে। এটা সবাই করে। আচ্ছা, এটা সবাই করে। গোপন প্রেম গোপনেই রাখতে চায়, গোপন সম্পর্ক গোপনেই রাখতে চায়। খুব কম লোক আছে যেটা সাহসের সঙ্গে বলতে পারে। আপনার একটা গল্প আছে, নহমাতা নহকন্যা। এই যে গল্পটা আপনি লিখলেন, আমার প্রতিবেশী
হিন্দু সম্প্রদায়ের বা অন্য ধর্ম সম্প্রদায়ের, কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এরকম গল্প অন্য ধর্মের নিয়ে লিখি নাই। আমি যতটুকু পড়েছি আপনারটাই প্রথম আমি পেলাম, এবং আমি খুব চমৎকৃত হয়েছি, আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি, আনন্দিত হয়েছি, এবং আমার মনে হয় যে আমাদেরও প্রত্যেকেরই এই দায়গুলি আছে। না, লিখেছেন, অনেকেই অনেক লিখেছেন। লিখেছেন না, কিন্তু এই সময় আমি দেখি নাই, এই সময় গত কয়েক বছরে আমি দেখি নাই। কিন্তু এই যে আপনি লিখলেন, এই যে আপনার বোধনটা, এইটা আপনার কি করে হলো, এবং আপনি এই আখ্যানটা কোথায় পেলেন? আমার কাছে মনে হয়েছে, এই প্রশ্নের উত্তরটা নেব একটা ছোট্ট বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমার সঙ্গে শিল্পবাড়িতে আছেন অসামান্য কথাশিল্পী, তৃণমূলের কথাশিল্পী রফিকুর রশিদ। থাকুন আমাদের সঙ্গে, থাকুন রফিকুর রশিদের সঙ্গে। শুধু দর্শক, আবার ফিরে এলাম শিল্পবাড়িতে। আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। রফিকুর রশিদ, যে প্রশ্নটি করেছিলাম, বোধন আখ্যানটা কিভাবে হলো আপনার ভেতরে? নহমাতা নহ গল্প, কন্যা গল্পে। নহ মাতা নহ কন্যা রবীন্দ্রনাথের গানে থেকেই নেওয়া। নিশ্চয়ই। কেন এই দুটি মাতাও নয় কন্যাও নয়, এই জায়গাটাতে আমি আবারও আপনাকে পুরনো শরীরের দিকে ফিরিয়ে নিয়ে যাব। রবিপাল অনেক দিন আগেই বিপত্নিক, পত্নীর সান্নিধ্য ঘটছে না দীর্ঘকাল। ওদিকে কন্যাটিকেও হারিয়েছেন, সেও কয়েক বছর হয়ে গেল। কিন্তু তার পিতৃপুরুষের ব্যবসায়ী হচ্ছে, পেশাই হচ্ছে মূর্তি গড়া। ইচ্ছে করে না, তবুও যখনই পুজোর মৌসুম আসে, তার ডাক আসে, বিভিন্ন জায়গা থেকে যেতে হয়ও। সে এই একটি জায়গায় এসে দর্শকদের মধ্যে একটি মেয়েকে তার হারানো সাবিত্রী বলে ভুল হয়েছিল। একদিকে সেই সাবিত্রীকেই আবার মূর্তির মধ্যে দেখতে পাচ্ছে, দেবী দুর্গার মধ্যে দেখতে পাচ্ছে। আবার দেবী দুর্গাকে যখন পরিপূর্ণরূপে গড়া হয়ে যাচ্ছে, বোধন হচ্ছে, তার চক্ষুদান হয়ে যাচ্ছে, তার পূর্বে একবার দেবী মূর্তির বক্ষদেশ পর্যন্ত হাত বুলিয়ে ফিনিশিং টাচ, আমরা ইংরেজি শব্দ শিল্পী এখানে আছেন, বলি যে এটা দিতে গিয়ে সে কিন্তু আর সাবিত্রীর কথা ভাবছে না, স্ত্রীর কথা ভাবছে। সাবিত্রীর মা ভেসে উঠছে তার চোখে। তখন একই দেবী শরীরে সে মাতাকে দেখছে, কন্যাকে দেখছে। এই কাজটি আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী রবি পালের অন্তর্জগতে এমন উথাল পাথাল ঘটতে পারে। নিশ্চয়ই পারে। হ্যাঁ, আমি সেই চিত্রটা এখানে মানুষের ভেতরে কিন্তু বৈপরীত্য কাজ করে, প্রত্যেক মানুষের ভেতরেই একই অঙ্গে অনেক রূপ মানুষের। ঠিক, শিল্পীর কাজও তো ওইটাকে ধরা। ওইটাকে তো রবি পালকে আপনি এঁকেছেন, এবং এই যে চিত্রটা এঁকেছেন, এটা একটা অনবদ্য গল্প, নহমাতা নহকন্যা। বিকাশ ভাই, আপনি কতটুকু আঁকলেন? কোন জায়গায় পৌঁছেছেন রফিকুর রশিদকে নিয়ে? কোন জায়গায় এটা কিভাবে বলবো, তবে ওনার কথাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি ছবি আঁকতেন হয়তো আরো ভালো আঁকতেন। আপনাকে আঁকতেন? উনি কি ওনার কথায় যে আঁকবেন এখন? দৃষ্টিভঙ্গি, সেটা আমার কাছে মনে হয়েছে যে উনি ছবি আঁকলে, উনি হয়তো ছবি এঁকেছেন লেখার মাধ্যমে, আমি শব্দে, হয়তো রং বাক্যে। দিয়ে আঁকছি, শব্দে বাক্যে। হ্যাঁ, তো সেই জায়গায় আমার চাইতে উনি অনেক বেশি ভালো আঁকেন এবং আঁকতে পারবেন বলে আমার মনে হচ্ছে, উনি যদি ছবিও আঁকতেন। এখন সব কবিরা কিন্তু বুড়ো বয়সে এসে ছবি আঁকা শুরু করছেন। হ্যাঁ, সৈয়দ হয়তো- শামসুল্লাহ এঁকেছেন, হ্যাঁ, নির্মলানন্দ গুণ শুরু গুন্দা এঁকেছেন, হ্যাঁ, আর রবি ঠাকুর তো শুরুই করেছিলেন। রবীন্দ্রনাথ শুরু করে দিয়ে গেছেন আমাদের রবিবাবু। কিন্তু আমি আমার অনুভূতি দিয়ে ওনার কথাগুলো শুনে যেভাবে ভাবছি, হয়তো আমার রং এবং তুলি চালনার ক্ষেত্রে হয়তো কিছুটা সাবলীল অবস্থায় এখন নেই, তারপর আমার অনুভূতির জায়গাটা পরিপূর্ণভাবে তার কথাগুলো শোনার এবং তার মধ্যে ছিল, সেটারই একটা রিফ্লেকশন হয়তো কিছুটা থাকবে। আসলে কতটুকু আঁকতে পেরেছি এটা আমি বলবো না, আর এটা বলা যায় না। ওকে, দর্শক বলবে এক সময়। রফিকুর রশিদ, আপনি ইতিহাসের অনেক কাজ করেছেন, আপনি মুজিবনগর নিয়ে একটি ইতিহাস লিখেছেন। ওই যে আবারও কথা ওঠে জন্মের দায়, জন্মভূমির দায়। আমি অত্যন্ত আনন্দ এবং শ্লাঘা বোধ করি মুজিবনগর সন্নিহিত এলাকায় জন্মগ্রহণ করবার সুবাদে। বাংলাদেশের প্রত্যেকটি জেলাভিত্তিক মুক্তিযুদ্ধের তৃণমূল পর্যায়ের ইতিহাস সংগ্রহের একটি উদ্যোগ একদা বাংলা একাডেমি গ্রহণ করে। সেটাও ছিল আওয়ামী লীগের শাসনামল 1996। সেই সময়ে
বাংলা একাডেমি কর্তৃক আমি মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের কাজটি শুরু করি। সেই ইতিহাস সংগ্রহের কাজে আমি নানা জনের নানাভাবে সহযোগিতা পেয়েছি এবং গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন খবর, বিভিন্ন তথ্য আমি সংগ্রহ করেছি। এর বিরোধিতাকারীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছি। এটা করতে গিয়েই আমি মেহেরপুর জেলার ওই অংশে গিয়ে, মুজিবনগর অংশে গিয়ে এক খনির সন্ধান পাই। খনি, কারোর তেলের খনি, কারোর পাথরের খনি। আমি এটা হচ্ছে মুক্তিযুদ্ধের খনি, অজস্র স্মৃতির খনি, অজস্র স্মৃতি, অজস্র ইতিহাসের উপাদান, এমনকি সাধারণ মানুষ। এই যে মুজিবনগরে 1971 সালে 17 এপ্রিল তারিখে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। জি, শপথ গ্রহণ অনুষ্ঠানটি সফল করে তোলবার জন্যে গ্রামের একজন মেম্বার সাহেবের বাড়ি থেকে হাতল ভাঙা চেয়ারটা নিয়ে এসে দেওয়া হয়েছিল। ওইখানে ভবের পাড়া হাসপাতাল আছে, হাসপাতালের কয়েকজন নার্স, একজনের নাম মিস ক্যাথেরিনা, মিসেস তেরেজিনা, এরা ওয়েলকাম শব্দটি লিখে দিয়েছিল ফুল পাতা দিয়ে। কার অবদানের কথা বলবো? এই যে চাটাইয়ের বেড়ার বাঁশ কেটে এনে দিয়েছিল ওই এলাকার খুব খ্রিস্টান অধ্যুষিত ওই এলাকার খ্রিস্টান, মুসলমান, হিন্দু নির্বিশেষে যুবকেরা। এদের সন্ধান যখন আমি পাই, তাদের নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখা হয়নি, কোনো তালিকাতে তারা তালিকাবদ্ধ হননি, কিন্তু তাদের কথাগুলো আমাকে খুব প্রাণিত করে। একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা যে দেশের জন্য, দেশের একটি সরকার শপথ গ্রহণ করবে, তখনও স্পষ্ট তারা জানেও না কি হচ্ছে। ভারতের সীমান্ত তো একেবারে সীমান্ত পেরিয়ে আপনার সাদা পোশাকের কিছু ভারতীয় সেনাবাহিনীর লোকজন এসে বললেন, তোমরা এই জায়গাটা চাপ করো, এই জায়গাটা গোল করে ঘেরাও করো, এইখানে মঞ্চ বানাতে হবে, কালকে এখানে একটা অনুষ্ঠান হবে। যুবকেরা ঝাঁপিয়ে পড়লো এই কাজটি। যুবকেরা ঝাঁপিয়ে পড়লো শুধু না, গ্রামের মা বোনেরা পর্যন্ত এতে অংশগ্রহণ করলেন। তাদের কথা লিখবো না? নিশ্চয়ই। এই কাজটি যারা করেন আমি তাদের স্যালুট করি, কিন্তু বলি কাদের কথা লিখবেন? ইতিহাসের রাজা বাদশার কথাই না 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 না, আমাদের গণযোদ্ধাদের কথা লিখবেন না, প্রান্তিক মানুষের কথা লিখবেন, লিখতে হবে। এবং আপনি সেটাই লিখেছেন। সেই কাজটি করে এই মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নামের কাজটি করতে গিয়ে যখন আমি এই খনির সন্ধান পাই, তখন এই খনি নিয়ে আবার মেতে উঠি এবং নতুন আরেকটি গ্রন্থ লিখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর। আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই রফিকুর রশিদ, যে যারা বড়দের সাহিত্য করে, মানে লেখে, তারা শিশুদের জন্য লেখে না, শিশুদের জন্য তারা লেখে না। আপনি শিশুদের জন্য অনেক লিখেছেন এবং লিখছেন। এই শিশুদের জন্য লিখবার বোধটা আপনার কেন তৈরি হলো, বা কেন লিখছেন আপনি? আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। রবীন্দ্রনাথ কি ছোটদের জন্য লেখেননি? আমি এই সময়ের লেখকদের কথা বলছি। রবীন্দ্রনাথ তো বলবো, বিভূতিভূষণ কি ছোটদের জন্য লেখেন? প্রচুর লিখেছেন। আসলে মাঝখানে আপনি বলেছেন এই সময়ে বা গত 50 দশক জুড়ে একটা উন্নাসিকতা তৈরি হয়েছিল আমাদের বাংলা সাহিত্যের জন্য। এটা খুব খারাপ একটা সময় বাংলা সাহিত্যের কিশোরদের জন্য, শিশুদের জন্য। বড়রা কলম ধরতে চাইছিলেন না, খুব কম। কালে ভদ্রে একটা দুটো কারো অনুরোধে হয়তো বা লিখেছেন। শতপ্রণোদিত হয়ে শিশুদের জন্য সাহিত্য রচনা করা, কিশোরদের জন্য সাহিত্য রচনা করা, এই যে তার দায়িত্বও বটে, এই কথাটি আমাদের বড় লেখকেরা বড় করে ভাবছেন না। কিন্তু আমি কি বরাবরই মনে করেছি এবং মনে করিও যে প্রতিটি সাহিত্যিকের ভেতরে শিশুদের জন্য, কিশোরদের জন্য একটি কোমল অন্তর থাকা চায়। এক ছিল রাখাল রাজা, একটা অসাধারণ ঐতিহাসিক পটভূমি নিয়ে লিখেছেন। সংক্ষেপে, খুব সংক্ষেপে একটু এইটা আপনি কেন লিখলেন? সে তো আবারও মেহেরপুরে ফিরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি মেহেরপুরের সন্তান। মেহেরপুরের ইতিহাস লিখতে গিয়েই আমি ওটা পেয়েছিলাম। ডিস্ট্রিক্ট গেজেটিয়ার অফ কুষ্টিয়াতে একটা ফুটনোটে পাই যে আশরাফ সিদ্দিকী লিখছেন, নবাব আলীবর্দী খাঁ এই এলাকায় বজরা ভাসিয়ে, ভৈরব নদীতে বজরা ভাসিয়ে এসেছিলেন শিকার। সংক্ষেপে বলবেন। হ্যাঁ, এসে তিনি টর্নেডোতে পড়ে তার বজরা ভেঙে চলে যায়, তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। ওই এলাকার একটা বিধবা গোয়ালিনী তাকে সেবা শুশ্রূষা দিয়ে, আশ্রয় দিয়ে সারিয়ে তোলেন এবং নবাব আলীবর্দী খাঁ খুশি হয়ে তার বিধবাকে বলেন, আমি তোমাকে রাজত্ব দিতে চাই, বলো তুমি কি নেবে? আচ্ছা। বিধবা কি নেবে? সে তো কিছু চায় না।
আর আমাদের ওই এলাকার মানুষ সেই বিখ্যাত কথাটি বলেছিলেন, ঈশ্বর পাটনি, আমি তো কিছুই চাইনি, আমি চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই এলাকার মানুষ, কাজেই ওই যে গোয়ালিনী তিনি কিছুই চাইলেন না, কিন্তু আলীবর্দী খান আলীবর্দী খাঁ গোয়ালিনীর একমাত্র পুত্র রাখালকে বললেন তুমি হবে এই এলাকার রাজা। সেই গোয়ালিনীর পুত্র রাজা, রাখাল রাজা, গোয়ালা রাজা, তিনি কিন্তু ওই এলাকার উন্নয়ন সাধনের জন্য অনেকগুলো চেষ্টা করেছিলেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। কিন্তু ততদিন বর্গিরে এসে পড়েছে, বর্গিরে এসে যাচ্ছে, ইংরেজদের আগমন সূচিত হয়েছে, ফলে যে উন্নয়ন তার হাত দিয়ে সূচনা হয়েছিল তার সফল পরিণতি আমরা দেখতে পাইনি। সেটাকে নিয়েই আমি একটি কিশোর ইতিহাস লিখেছিলাম, এক যে ছিল রাখাল রাজা। রফিকুর রশিদ, আপনি তো অনেকদিন ধরে লিখছেন এবং আপনার সম্পর্কে অনেকেই খুব উচ্ছ্বসিত প্রশংসাও করে। আমাদের এই অনুষ্ঠানে আপনার সম্পর্কে অনুজ কবি ডক্টর তপন বাগচি কি বলছেন আমরা একটু দেখে আসি। রফিকুর রশিদ বাংলা সাহিত্যে, কেবল বাংলা সাহিত্যই নয়, বাংলাদেশের সাহিত্যে এখন এক অপরিহার্য নাম। কথা সাহিত্যিক হিসেবেই তার মূল খ্যাতি। ঢাকার বাইরে থেকে যারা সাহিত্য চর্চা করে, সমস্ত প্রতিকূলতার কথা আমরা জানি, তার মধ্য থেকেও তিনি শুধু জেলা সদর নয়, একেবারেই থানা সদর মেহেরপুরের গাংনী থেকে নিয়মিত সাহিত্য চর্চার মাধ্যমে তার অবস্থানটি পোক্ত করে নিয়েছেন। শুধু কথা সাহিত্য বলতে ছোট গল্প এবং উপন্যাস নয়, আমরা তাকে একজন শিশু সাহিত্যিক, বিশেষ করে ছড়াকার হিসেবে আমরা তার ব্যুৎপত্তির কথা জানি, আমরা তার গুরুত্বের কথা জানি। ভাষার লড়াই ছড়ায় ছড়ায় নামে একটি অসম্ভব সুন্দর ছড়া গ্রন্থ আছে। আমাদের ভাষা আন্দোলন ইতিহাসের ছন্দবদ্ধ ইতিহাস তৈরি করেছেন তিনি। তার একটি নিজস্ব ভাষা শৈলী তৈরি হয়ে গেছে। আমরা কোনো একটি অংশ পড়লেও বুঝতে পারি এটি রফিকুর রশিদের ভাষা। এটি তাকে শনাক্ত করার জন্যে খুব জরুরি ছিল, সেটি তিনি দীর্ঘদিনের চর্চায় করে উঠতে পেরেছেন। কেমন লাগলো আপনার রফিকুর রশিদ? তিনি এত চমৎকার করে আমার সাহিত্য মূল্যায়ন করে দুটো কথা বললেন, এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি, আমার জন্য একটি বড় পুরস্কার। আসলে একজন গল্পকার হিসেবে আপনি তো চিত্রায়ন করেন মানুষের প্রচলিত যে জীবন, প্রতিদিনের যে জীবন, চারপাশের যে জীবন, সে জীবনের ভেতর থেকে তো আপনি রসদ আরোহণ করেন, সংগ্রহ করেন, তারপর লেখেন। পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু তারাও তো কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আইন কিভাবে নিজের হাতে তুলে নেয় এবং কত মর্ষকামিতার সঙ্গে। আপনার একটি গল্প আছে অশরীরী, জুলেখা, মণি বেগম, আর হচ্ছে 16 জন পুলিশ গল্প। এই গল্পের আখ্যানটা আপনি কিভাবে নির্মাণ করলেন নিজের ভেতরে? অনেকগুলো গল্প লিখেছে এই জীবনে। নিশ্চয়ই। শুধু এই গল্পটি আমার বানানো নয়, এই গল্পটি বাংলাদেশের খবরের কাগজ খুললে পাবেন। এখন এটা কত সালের ঘটনা? চুয়াডাঙ্গা জেলার গোকুলখালী পুলিশ ক্যাম্পের পুলিশেরা এই অপকর্মটি করেছিল। ফলে এই গল্পটি আমার বানানো একবারও, তা আমি মনে করি না, আপনিও বলবেন না। এই গল্পের স্রষ্টা পুলিশ নিজেই। এরা। জুলেখা গ্রাম্য একটি বালিকা, তার অনেক স্বপ্ন ছিল। তার বাবা ভ্যান চালনা করে, এই দিয়েই সে জুলেখাকে লেখাপড়া শেখাতে চেয়েছিল। তার তো এই পরিণতি হবার কথা ছিল না। সে চুয়াডাঙ্গা কলেজে পড়বে, সে ইন্টারমিডিয়েট পাশ করবে, সে বিএ পাশ করবে, সে মাস্টারি করবে, এরকম একটি স্বপ্ন দেখত জুলেখা। সেই জুলেখাকে এই 16 জন পুলিশ পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করেছে। বলতে লজ্জা হয়, একটি সুশৃঙ্খল বাহিনীর নাম উল্লেখ করে এমন কথা বলছি। সে পুলিশ আমারও ভাই, নিশ্চয়ই। সে পুলিশে চাকরি করেন, আমাদেরই দোষ, এই দেশেরই তো সন্তান তারা। কিন্তু কতটা মানে বিপথগামী হয়ে গেলে মানুষ তার বাহিনীর ইজ্জতের কথা ভাবলো না, তার ব্যক্তিগত ইজ্জতের কথা ভাবলো না, একটি নারীকে ওই পর্যায়ে নিয়ে গেল। এবং কি রগরগে দৃশ্য তারা ওখানে রচনা করেছে। আমি করিনি, তারা রচনা করেছে। আপনি শুধু লিখেছেন। আমি শুধু সেই কথা কটা সাজিয়ে লিখেছি মাত্র। বিশ্বাস করুন, ওখানে আমার মনে হয় একটি শব্দ, একটি বাক্য আমার বানানো নয়, তাদেরই তৈরি করা। বিকাশ ভাই, এবার আপনার কাছে ফিরে আসছি আবার। আপনি কিছু ছবিটা দেখাবেন রফিকুর রশিদকে, কিভাবে কতটা আপনি রফিকুর রশিদকে তৈরি করলেন কালি, কলমে, তুলিতে, রঙে, ঐশ্বর্যে, চিন্তা এবং চৈতন্যে। বাহ, ভারী চমৎকার।
রফিকুর রশিদ, অনেক প্রস্তুতি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে বসেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে সময়। আপনি যেখানেই যান সময় কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যায়। তো সময়ের কারণে আপনার সঙ্গে সব কথা বলা হয়নি। আর এত লিখেছেন জীবনে, এত অভিজ্ঞতা অর্জন করেছেন, এরকম একটি ছোট্ট অনুষ্ঠানে বিকাশ ভাইয়ের মতোই বলি যে ধারণ করা সত্যিই খুব কঠিন। অন্তত আপনাকে, আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, আপনার সঙ্গে অনেক কথা হলো, যেটুকুই হলো কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, লেখার সঙ্গে থাকুন। নিশ্চয়ই, আপনাকেও অশেষ ধন্যবাদ। এবং শিল্পবাড়িকে, সাথে শিল্পবাড়ির পেছনের এই জিটিভি কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। শুধু দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ রফিকুর রশিদকে শিল্পবাড়ি অনুষ্ঠানে। তিনি বললেন উজাড় করে দিয়ে তার মনের অনেক কথা, এবং আমি বলেছি একটি শব্দ, তৃণমূলের কথাশিল্পী। প্রকৃতপক্ষেই তিনি তৃণমূলের কথাশিল্পী, প্রান্তিক জনের কথাশিল্পী। এটা হওয়া খুব কঠিন, এটি একটি লড়াই। এই লড়াইটাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। আজ যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কল্যাণে থাকুন।